হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় আমরা করছি এসএসসি জিডি পরীক্ষার জন্য জিকে ক্লাস। ঠিক আছে, তো আজ হচ্ছে এসএসসি জিডির জন্য মোস্ট এক্সপেক্টেড জিকে ক্লাসের আমাদের হচ্ছে 6 নাম্বার ক্লাস। ঠিক আছে, এখানে আমরা যেটা করব, আজ আমরা করব তোমাদের জন্য 6 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমাদের থাকবে মোট 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন তোমাদের সমস্ত পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য এবং এসএসসি জিডি পরীক্ষার জন্য বিশেষভাবে এই ক্লাসগুলো। এর আগে আমরা যেটা করেছি 2021 সালে সমস্ত প্রিভিয়াস ইয়ার করেছি, 2023 সালের সমস্ত প্রিভিয়াস ইয়ার করেছি। আর এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর যদি তোমরা পিডিএফ নিতে চাও, এই পিওয়াইকিউ যদি তোমরা পিডিএফ নিতে চাও, তাহলে কিভাবে পিডিএফটা পাবে দেখে নাও। এই দুটো পিডিএফ সংগ্রহ করার জন্য তোমাদের লাগবে 90 টাকা পেমেন্ট করতে লাগবে দুটো পিডিএফ সংগ্রহ করার জন্য, আর একটা পিডিএফ সংগ্রহ করার জন্য তোমাকে 49 টাকা পে করতে হবে। তাহলে 90 টাকা কোথায় পেমেন্ট করবে? এই যে দেখতে পাচ্ছ 8972745454, এই নাম্বারে তোমাকে 90 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমাদের সমগ্র পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। এই পিডিএফে আমাদের মোট থাকছে 63টি 2021 সালের 63টি শিফট, 2023 সালের 76টি শিফট, মোট হচ্ছে আমাদের 3095টি প্রশ্ন আমাদের থাকছে মোট। ঠিক আছে, চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস শুরু করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করো, আর একটা প্রত্যেকে লাইক করে দাও। চলো, এসএসসি জিডি পরীক্ষা আর যেহেতু বেশি দেরি নেই, আমরা প্রত্যেক দিন এই ক্লাসটা করছি। আর কি করছি, সন্ধ্যে 7টার সময় লাইভ 7টা 30-এ লাইভ ম্যাথ এবং রিজনিং ক্লাস, এই ক্লাসটাও তোমরা প্রত্যেকে অ্যাটেন্ড করবে। চলো, প্রথম প্রশ্ন দেখো কি আছে। নিম্নের কোন নৃত্য কৌশলটি তামিলনাড়ুর মন্দিরে পারফর্ম করা হয় দেবদাসীদের দ্বারা এবং যেটি দাস অট্টম নামে পরিচিত? দাস অট্টম। নিম্নের কোন নৃত্যটি দাস অট্টম নামে পরিচিত? কারেক্ট আনসার কি হবে? ভারতনাট্যম নৃত্য। ভারতনাট্যম নৃত্য হচ্ছে ভারতের একটি ধ্রুপদী নৃত্য। ভারতের মোট 8টি ধ্রুপদী নৃত্যের মধ্যে একটি হচ্ছে ভারতনাট্যম। এই ভারতনাট্যম নৃত্যটি অনেক পুরনো, ভারতের প্রায় 1200-1400 বছর পুরনো এই ভারতনাট্যম নৃত্য। আর এটাকে দাসী আট্টমও বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে তামিলনাড়ুর মন্দিরে পারফর্ম করা হয়। ঠিক আছে, এখন পরীক্ষায় প্রশ্ন থাকে বিভিন্ন সময় যে ভারতনাট্যম নৃত্য সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। কীরকম প্রশ্ন থাকবে? যে কয়েকজনের নাম বলতে বলবে, বা একজনের নাম দেওয়া থাকলো মৃণালিনী সারাভাই, তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তখন তোমাকে বলতে হবে যে ভারতনাট্যম। এরকম কয়েকজনের নাম তোমাদের আমি বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মৃণালিনী সারাভাই আছে, তেমনি হচ্ছে শোভনা নারায়ণ যেমন আছে, কত্থক এবং ভারতনাট্যম দুটোর সাথেই যুক্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করেন? কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতিটা পরিত্যাগ করেছিলেন? ঠিক আছে, আরো দেখো কয়েকজনের আমি ভারতনাট্যমের নাম বলে দিচ্ছি। যেমন কেলুচরণ মহাপাত্র, তিনি যেমন ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত, তেমন তিনি ভারতনাট্যমের সঙ্গেও যুক্ত। তেমনি আরেকটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে। এই নামটা বহুবার পরীক্ষায় আসে, রুক্মিণী দেবী অরুণডালে। ঠিক আছে, এই নামটা পরীক্ষায় আসে বেশি বেশি করে। তারপর হচ্ছে যেমন বালা সরস্বতী, এই নামটাও পরীক্ষায় আসে অনেকবার। তারপরে হচ্ছে রোহিণী ভাটে, তারপর হচ্ছে শর্মিলা বিশ্বাস, ঠিক আছে, সোনাল মানসিং, এগুলো সবই হচ্ছে এর সঙ্গে যুক্ত। তারপর যামিনী কৃষ্ণমূর্তি। নেক্সট দেখো, কোন যুদ্ধের পর অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করেন? অশোক যুদ্ধনীতি, দেখো অশোক সিংহাসনে বসছে কবে? 304 খ্রিস্টপূর্বাব্দে অশোকের জন্ম হয়েছিল মৌর্য বংশে। অশোক ছিল কার পুত্র? বিন্দুসারের পুত্র অশোক। সেই অশোক সিংহাসনে আরোহণ করছেন 268 খ্রিস্টপূর্বাব্দে। আর সিংহাসনে তিনি ছিলেন কবে, কতদিন? 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। এই কলিঙ্গর যুদ্ধটা আর সিংহাসনে বসার পরপরই অশোক কিন্তু যুদ্ধনীতি শুরু করেছিলেন।
তো 261 খ্রিস্টাব্দে অশোকের কলিঙ্গ যুদ্ধ হচ্ছে, আর এই কলিঙ্গ যুদ্ধতে প্রচুর মানুষের প্রাণহানি ঘটছে। সেই জন্য তারপর অশোক কি করছে, কলিঙ্গ যুদ্ধের পর অশোক যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম প্রচার করেন সারা ভারতে এবং ধর্মনীতি অনুসরণ করেন। তাহলে কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধনীতি ত্যাগ করছেন। অশোক বিন্দুসারের পুত্র ছিল, মৌর্য বংশের তৃতীয় সম্রাট, এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। 2 নম্বর হচ্ছেন বিন্দুসার, 3 নম্বর অশোক, 4 নম্বর হচ্ছেন দশরথ। এভাবে কয়েকজন রাজা ছিল এবং অশোক মারা যাওয়ার পরই মাত্র 50 বছর এই মৌর্য বংশ টিকে ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নের মধ্যে কে ঠুমরির রানী নামে পরিচিত? ঠুমরির রানী, ঠুমরির রানী, ঠুমরি হচ্ছে একটা ডান্স পারফর্ম, এটা হচ্ছে একটা ফক ডান্স। তো ঠুমরির রানী কাকে বলা হয়ে থাকে? ঠুমরির রানী হচ্ছে গিরিজা দেবী। গিরিজা দেবী একজন ঠুমরির রানী নামে পরিচিত, কারণ ঠুমরি ডান্সের সঙ্গে তিনি যুক্ত। ঠিক আছে, তিনি হচ্ছেন এই যে গিরিজা দেবী, তিনি সেনিয়া এবং বেনারস ঘরানার, কোন ঘরানার? বেনারস ঘরানার একজন ঠুমরি ডান্সার। তো গিরিজা দেবী নামটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 4 নম্বর দেখো, রাজস্থানের কোন প্রচলিত নৃত্য সাপেরা নৃত্য নামে পরিচিত? আচ্ছা, এটার উত্তর বলার আগে তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু ইয়ার এন্ডিং সেল চলছে, ইয়ার এন্ডিং সেল চলছে। যদি তোমরা পারচেজ করতে চাও তাহলে দেখে নাও, ফুড এসআই এর কোর্স পাবে মাত্র 599, ক্লার্কশিপ মাত্র 599, তারপর হচ্ছে জিডি মাত্র 399, ডাব্লিউভিপি 399। তো মাত্র এত কম দামে তোমরা সমস্ত কোর্সগুলো পাচ্ছ। যদি তোমরা নিতে চাও নিয়ে নাও, আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও, সেখান থেকে কোর্সটা পারচেজ করতে পারবে। তো রাজস্থানের কোন প্রচলিত নৃত্য সাপেরা নৃত্য নামে পরিচিত? কারেক্ট আনসার হবে কালবেলিয়া। রাজস্থানের একটা জনজাতি বা রাজস্থানের একটা উপজাতির নাম হচ্ছে কালবেলিয়া, আর এই কালবেলিয়া জনজাতির দ্বারাই কালবেলিয়া নৃত্যটি পরিবেশন করা হয়। এটাকে সাপেরা নৃত্যও কিন্তু বলা হয়ে থাকে। দেখো, রাজস্থানের কয়েকটা নৃত্যের নাম জেনে রাখো, এই যে গের, এটাও হচ্ছে রাজস্থানের একটি নৃত্যের নাম। এই চারি, এটাও রাজস্থানের নৃত্য। ঘুমরটাও হচ্ছে রাজস্থানের নৃত্য। তারপর হচ্ছে কাঠপুতলি, কাঠপুতলি এটাও রাজস্থানের নৃত্যের নাম। ঠিক আছে, তারপর হচ্ছে তেরা তালি, তেরা তালি এটাও হচ্ছে রাজস্থানের নৃত্যের নাম। নেক্সট প্রশ্নে চলে যাব। পণ্ডিত কিষণ মহারাজ একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ বাদক ছিলেন। কিষণ মহারাজ কিসের সঙ্গে যুক্ত ছিলেন? কিষণ মহারাজ, কিষণ মহারাজ একজন বিখ্যাত শাস্ত্রীয় তবলা বাদক ছিলেন। ঠিক আছে, তিনি 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তবলার একজন বিশিষ্ট বাদক। 2008 সালে তিনি মারা গেছিলেন। তো এই কিষণ মহারাজ একজন তবলা বাদক। নেক্সট 6 নম্বর দেখো, কোন নদীর তীরে রানী কি ভাব অবস্থিত? রানী কি ভাব অবস্থিত? দেখো, আজকেই আমাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবে একটা প্রশ্ন আমি করেছি যে হর্ষচরিত কার সম্পর্কে লেখা? হর্ষচরিত কার সম্পর্কে লেখা? আমরা প্রত্যেকেই জানি হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। ঠিক আছে, হর্ষচরিত লিখেছেন, হর্ষচরিত সভাকবি বাণভট্ট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা কি আছে আগে তো ভালো করে পড়তে হবে যে হর্ষচরিত কে লিখেছে, বা প্রশ্নটা কি আছে, হর্ষচরিত কার সম্পর্কে লেখা প্রশ্নটা ছিল। হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধনের জীবনী, তাহলে কার সম্পর্কে লেখা? হর্ষবর্ধনের সম্পর্কে লেখা। প্রশ্নটা যদি আসে পরীক্ষায় যে হর্ষচরিত কার সম্পর্কে লেখা, তাহলে উত্তর কি হবে? হর্ষবর্ধন হবে, বাণভট্ট করে দিলে হবে না। ঠিক আছে, কোন নদীর তীরে রানী কি ভাব অবস্থিত? কারেক্ট আনসার হবে সরস্বতী নদীর তীরে অবস্থিত রানী কি ভাব, আর এটা গুজরাটে অবস্থিত। ঠিক আছে, গুজরাটে অবস্থিত রানী কি ভাব। রানী কি ভাব বলতে কি, মানে রানীর একটা স্নান করার জায়গা ছিল রানী কি ভাব। আর একটা হিন্দু রানী, রানী উদয়মতী, কি নাম? রানী উদয়মতী এটা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নের কোন নদীটি মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে? মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে।
তো চলো প্রত্যেকটা নদী আমরা দেখে নিই কোন নদী কোথায় উৎপত্তি লাভ করেছে। এই যে প্রথমেই দেখো নর্মদা নদী, এই নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক। অমরকণ্টক কোন রাজ্যে আছে? এটা হয়তো মধ্যপ্রদেশ হবে। তারপর দেখো কৃষ্ণা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? মহাবালেশ্বর। মহাবালেশ্বর, ঠিক আছে। এরপর দেখো কাবেরী নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? কর্ণাটকের ব্রহ্মগিরি। কর্ণাটকের ব্রহ্মগিরি। আর এই যে গোদাবরী নদী, এটা কিন্তু মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে। মহারাষ্ট্রে উৎপত্তি লাভ করেছে। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। 8 নম্বর প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী কত সালে সর্বভারতীয় হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, মহাত্মা গান্ধী কত সালে সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? কারেক্ট আনসার হবে 1932 সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এটা কিন্তু এর নাম হচ্ছে, প্রথমে এর নাম ছিল কিন্তু অস্পৃশ্যতা নিরোধ সংঘ। কি নাম? অস্পৃশ্যতা নিরোধ সংঘ এর নাম ছিল। কিন্তু 1933 সালে এটার নামটা চেঞ্জ হচ্ছে এবং এর নাম হয়ে যাচ্ছে কি? সর্বভারতীয় হরিজন সেবক সংঘ। এটা মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন। 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। দেখো 2011 সালের সেন্সাস অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? 2011 সালের সেন্সাস থেকে এমন কোনো শিফট নেই যে শিফটে পরীক্ষায় প্রশ্ন আসেনি। 2022 সালের এমটিএস বলো বা 2023 সালের জিডি বলো বা 2021 সালের জিডি বলো, তো 2011 সেন্সাসটা আমাদের জন্য আবারও ইম্পর্টেন্ট, আবারও এটা আমাদের পড়ে যেতে হবে। 2011 সালের সেন্সাস অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? কারেক্ট আনসার হবে কেরালার সাক্ষরতার হার সর্বাধিক। এখন প্রশ্ন হচ্ছে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন। কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বাধিক? তো কেরালার মহিলা সাক্ষরতার হার সর্বাধিক। কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন? বিহারের মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে? নিম্নের মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী ইকবালনামা ই জাহাঙ্গীরি রচনা করেছিলেন? জাহাঙ্গীরের জীবনের নাম কি? ইকবালনামা ই জাহাঙ্গীরি রচনা করেছিলেন। কারেক্ট আনসার হবে মুতামিদ খান। কি নাম? মুতামিদ খান। তিনি জাহাঙ্গীরের জীবনী ইকবালনামা ই জাহাঙ্গীরি রচনা করেন। জাহাঙ্গীর হচ্ছে মোগল সম্রাট, চতুর্থ মোগল সম্রাট। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে। জাহাঙ্গীর হচ্ছে চতুর্থ মোগল সম্রাট। একটা প্রশ্ন থাকে জাহাঙ্গীর থেকে, সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে কোন মুঘল সম্রাটের টম্বের বাংলা মানেটা এই সময় মনে পড়ছে না। কোন মুঘল সাম্রাজ্যের টম্ব ভারতের বাইরে অবস্থিত? ঠিক আছে, বা সমাধি। কোন মোগল সম্রাটের সমাধি ভারতের বাইরে অবস্থিত? এই প্রশ্নটা থাকে। তখন কি হবে? একমাত্র জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধি পাকিস্তানে অবস্থিত। জাহাঙ্গীরের সমাধি জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান দ্বারা নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট দেখো 11। নিম্নের কোনটি দাদোবা পান্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পান্ডুরঙ্গ 1867 সালে প্রতিষ্ঠা করেছিলেন? অনেকেই হয়তো আত্মারাম পান্ডুরঙ্গ নামটা জানো এবং দাদোবা পান্ডুরঙ্গ নামটা প্রথম শুনলে, কিন্তু এসএসসিতে প্রশ্ন এরকমই দিবে। তুমি হয়তো জানো উত্তরটা, তুমি জানো, কিন্তু দেখবে এমনভাবে ঘুরিয়ে দেবে যে তুমি কিন্তু পরীক্ষায় ভুল করে চলে আসবে। তো দাদোবা পান্ডুরঙ্গ এবং আত্মারাম পান্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এতদিন আমরা কি জানতাম যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পান্ডুরঙ্গ। যারা ডিটেলসে পড়েছে তারাই বলতে পারবে যে তারা দু ভাই মিলিয়ে এটা তৈরি করেছিল। এখন দেখো প্রশ্ন হচ্ছে তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর। ক্লাস ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবে। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।
রাজা রামমোহন রায়। আর এদিকে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 12 নম্বর প্রশ্নে চলে যাব। কি আছে দেখো, ভ্রূণের যে স্তরে শরীরের সমস্ত অঙ্গ শনাক্ত করা যায় তাকে বলা হয় ড্যাশ। গর্ভে ভ্রূণ থাকার সময় ভ্রূণটা যত বড় হয়ে যাওয়ার পর মানে শিশুটির সমস্ত অঙ্গ শনাক্ত করতে পারা যায়, সেই জিনিসটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কি? ফয়েটাস বলা হয়। কি বলা হয়? ফয়েটাস। ঠিক আছে, নেক্সট দেখো, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করে থাকেন? আমরা প্রত্যেকেই জানি রাজ্যপালকে কে নিয়োগ করছেন? রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। রাষ্ট্রপতির কাছেই রাজ্যপাল শপথ গ্রহণ করেন, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কত নম্বর ধারা অনুযায়ী তিনি এটা করতে পারেন। তো রাষ্ট্রপতির ক্ষমতা আছে রাজ্যপালকে নিয়োগ করার, সেটা আর্টিকেল 155 ধারা 155 থেকে আমরা জানতে পারি। এখন দেখবে প্রশ্ন থাকে একটা যে কত নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকটি রাজ্যে একটা রাজ্যপাল অবশ্যই থাকবে। এটা কত নম্বর ধারাতে বলা হয়েছে? 153 153 নম্বর ধারাতে বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যে একটা রাজ্যপাল অবশ্যই থাকবে। একটা প্রশ্ন থাকে দেখবে যে রাজ্যপালের কোয়ালিফিকেশন কি হতে হবে? সর্বপ্রথম হচ্ছে একজন ভারতীয় হতে হবে। আরেকটা কোয়ালিফিকেশন কি আছে যে বয়স হতে হবে 35 বছর বয়স হতে হবে। এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে 157 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির কোয়ালিফিকেশন বা যোগ্যতা বলা আছে। ঠিক আছে, তাহলে তিনটা ধারা বুঝতে পারলে 14 নম্বর প্রশ্নে চলে যাব। পারমাণবিক বোমা হলো কি? পারমাণবিক বোমা বা অ্যাটম বোম। পারমাণবিক বোমা বা অ্যাটম বোম কি? বিভাজন বোমা, সংযোজন বোমা, নিউট্রন বোমা, হাইড্রোজেন বোমা। দেখো দু ধরনের বোমা থাকে, অ্যাটম বোম এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম বা হাইড্রোজেন বোমা। অ্যাটম বোম হচ্ছে পারমাণবিক বোম বা এটা হচ্ছে বিভাজন বোমা। পারমাণবিক বোমা হচ্ছে বিভাজন বোমা, আর হাইড্রোজেন বোমা হচ্ছে কি? সংযোজন বোমা। এই সংযোজন মানে অর্থাৎ নিউট্রনগুলোকে সংযোজন করার মাধ্যমে এই বোমা তৈরি করা হয়। আর এই যে হাইড্রোজেন বোমার শক্তি কিন্তু অ্যাটম বোমার বা পারমাণবিক সংযোজন বিক্রিয়ার যে শক্তি তা বিভাজন বিক্রিয়ার থেকে অনেক বেশি শক্তি আছে। ঠিক আছে, নেক্সট দেখো 15, আতশবাজি করার সময় সবুজ বর্ণের উপস্থিতির কারণ কি? আতশবাজি যখন করা হয় তখন বিভিন্ন রকমের আলো বেরোয়, সবুজ, তামাটে, হলদে। এই সবুজ বর্ণের কারণটা হচ্ছে আতশবাজির মধ্যে কি থাকে? ব্রেনজোনিয়াম থাকে। আতশবাজির মধ্যে ব্রেনজোনিয়াম থাকে, সেই জন্য সবুজ বর্ণ দেখায়। চলে যাও পরবর্তী প্রশ্নে। 16, কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা যাকে এনডিসি বলা হচ্ছে। এনডিসি তৈরি হয়েছিল কবে? স্বাধীনতার 5 বছর পর 1952 সালে এনডিসি তৈরি হয়েছিল। আর এনডিসির সবসময় চিফ এক্সিকিউটিভ বা চেয়ারপারসন কে থাকবেন? প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী থাকবেন চিফ এক্সিকিউটিভ বা। ঠিক আছে, নেক্সট দেখবো, সাগরমালা হলো ড্যাশ। সাগরমালা কি? একটি তৈল আহরণকারী জাহাজ, ভারত মহাসাগরে একটি তৈল খনি, একটি বন্দর পরিকল্পনা, তৈল শোধনাগার। দেখো এই যে হচ্ছে এটা হচ্ছে ভারতের দক্ষিণ দিকটা। এই ভারতের দক্ষিণ দিকে অনেকগুলো কিন্তু বন্দর আছে, এই সাইডে সাইডে অনেকগুলো বন্দর আছে এবং এর মধ্যেই কিন্তু অনেক ছোট ছোট দ্বীপও আছে। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে মোট সাগরমালা প্রজেক্টের মাধ্যমে মোট 1208টি দ্বীপের উন্নতিকরণ করা, 12টি বড় বড় যে বন্দরগুলো আছে সেগুলোর ডেভেলপ করা, তারপর হচ্ছে আরও 6টি নতুন বন্দর তৈরি করা। তো এটা হচ্ছে সাগরমালার প্রজেক্টটি হচ্ছে একটি বন্দর পরিকল্পনা। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নটা দেখো, চাকমা জনগোষ্ঠীর মানুষ কোন রাজ্যে বসবাস করে? কারেক্ট আনসার হবে চাকমারা ত্রিপুরাতে বসবাস করে। চলো নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি আছে, নিম্নের কোথায় 2023 সালে ব্রিক্স সম্মেলন আয়োজিত হলো? দেখো ব্রিক্সে আছে 5টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া,
চায়না, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। এই ব্রিক্সের 5টি দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে 2023 সালে ব্রিক্স সামিট হয়েছিল এবং সেখানে আরও 6টি নতুন দেশ অংশগ্রহণ যুক্ত হচ্ছে। ঠিক আছে, যদি প্রশ্ন থাকে ব্রিক্সে কতগুলো নতুন দেশ ঢুকছে, তাহলে 6টি নতুন দেশ ঢুকছে। 20 হচ্ছে ভারতের কোথায় প্রথম হু ট্রেডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট 2023 আয়োজন করবে? কারেক্ট আনসার হবে কি, ভারতের গুজরাটের গান্ধীনগরে হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথম ট্রেডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট 2023 আয়োজন করছে। হু এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু প্রতিষ্ঠা হয়েছিল 7 এপ্রিল 1948 সালে। সেই জন্য 7 এপ্রিল দিনটিকে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, আমাদের 20টি প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে, যদি প্রচেষ্টা ভালো লাগে তোমাদের জন্য, ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করে দাও। থ্যাংক ইউ।